জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। পুলিশকে ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সন্ধ্যা হলেই চাঁদা নিতেন বস্তায় ভরে। সবশেষে দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা কাদের সহ ফাঁসি হবে যাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গত ১.৫ দশকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকেই বলছেন বাহিনীটি হয়ে গেছে আওয়ামী লীগের বি টিম। কতিপয় পদস্থ কর্মকর্তার নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলার নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুসন্ধানে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা তথ্য। শুধু দলীয়করণ নয়, পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন, সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। বস্তায় ভরে সেই চাঁদার ভাগের টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন। যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন তাকে ততটা বাহবা আর অপকর্মের সুযোগ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি। প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা। সেই মামলাগুলির মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো। হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত হয়ে আসতো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছেও। এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টারমাইন্ড হয়ে পড়েন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে এসব করতেন অনেকেই। দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সবকিছু জানার পরও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটি করার সুযোগ ছিল না। এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবজা করতে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠোয় রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তার অপকর্মের আরও 2 সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তা অপকর্ম করে যে অর্থ হাতিয়ে নিতেন সেটার ভাগ দিতে হতো আসাদুজ্জামান খান কামালকে। এভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরও জেরে সরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা। সব দেখে শুনে পুলিশের অধস্তন কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এ নিয়ে মুখ খোলার উপায় ছিল না। এখন সরকার পরিবর্তন হওয়ায় জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বুধবার তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তামিম অভিযোগ জমা দেন। গত 5 আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এই অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব। অন্যান্য অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। এর আগে আজ সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাটি করা হলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে হাসিনার দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এর আগে হাসিনাকে উদ্বৃত্ত করে ভারতীয় হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে।
হোয়াইট হাউসের পর স্টেট ডিপার্টমেন্টও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছে। এক সাংবাদিক বেদান্ত প্যাটেলের কাছে জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে হাসিনার পতনে ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করেছে, যেখানে তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা সম্পূর্ণ মিথ্যা। আমরা সম্প্রতি সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তি দেখেছি। এক্ষেত্রে আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতা জোরদার করতে প্রবলভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে আমরা কাজ করব। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের পরিবার ও মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দের তালিকায় থাকবে বলে জানিয়েছে বিএফআইইউ। গতকাল বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাব কোনো ধরনের লেনদেন করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। জীবন বিপন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে, এমন অনেকেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আমরা তাদের আশ্রয় দিয়েছি, তবে তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা আমরা দেখব। মঙ্গলবার বিকালে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সংকটের সময় বাংলাদেশের পাশে আছে ইউরোপিয়ান ইউনিয়ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্স পানিয়ার। বুধবার 14 আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্পানিয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেছেন, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।